আসসালামু আলাইকুম। আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ছিলাম। তো তার আগে আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। আজকে আমরা পরাগযোগ বা পলিনেশন সম্পর্কে জানব। আজকে পরাগযোগ বা পলিনেশন এইটা সম্পর্কে জানব। পরাগযোগ বা পলিনেশন কি না, স্ত্রী ফুল পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে পদ্ধতি তাকে আমরা বলি এক কথায় পরাগযোগ বা পলিনেশন। তার মানে যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলে বা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বা পলিনেশন বলে। তার মানে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে, মানে একটা যদি উভলিঙ্গ ফুল হয় অর্থাৎ পুরুষ ফুল স্ত্রী ফুল যদি একই সাথে থাকে একটা গাছে একটা ফুলের মধ্যে উভলিঙ্গ ফুলে, তাহলে সেই পরাগরেণু কি হবে না, ধরো এটা উভলিঙ্গ ফুল, তাহলে সেই পরাগরেণু একই উদ্ভিদের একই ফুলের মধ্যে বা অন্য ফুলের গর্ভমুণ্ডে বা পাশে আরেকটা ফুল হয়েছে সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে পদ্ধতি তাকে পলিনেশন বা পরাগযোগ বলবো। এটা আমরা যখন এর ভাগগুলো বলবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু কি হয় না স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকেই বলা হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। এবারে পরাগযোগ কিন্তু দুই রকম। পরাগযোগ বোঝা গেছে যে ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রসেস, তাহলে পরাগযোগ আমরা দুই প্রকার বলছি। একটা হচ্ছে স্বপরাগযোগ স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন, আর নেক্সট হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। তাহলে আমরা পরাগযোগ বলছি দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তো সেলফ মানে দেখো নিজে নিজে, স্ব, আর ক্রস পলিনেশন ইতর পরাগযোগ। তো সেলফ পলিনেশন কি, আগে এই ধারণাটা ক্লিয়ার হোক না, কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া তাকে বলি। ধরো আমি এখানে একটা ছবি আঁকছি, ধরো একটা ফুল এঁকেছি এখানে, ঠিক আছে, এটা ধরো একটা উদ্ভিদ, এখানে অনেক ফুল ফুটেছে হলো। ধরো এইটা এক ধরনের উদ্ভিদ, আবার আর একটা এঁকেছি আমরা জানি ফুল দুই রকম হয়, একটা হচ্ছে উভলিঙ্গ ফুল আর একটা হচ্ছে একলিঙ্গ ফুল। তো ধরো যদি স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয়, এটা একটা ফুল, এটা পুরো একটা উদ্ভিদ, তাহলে এটা ধরো উভলিঙ্গ ফুল, তাহলে কি হবে, উভলিঙ্গ ফুল যদি হয় এখানে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র অর্থাৎ স্ত্রীস্তবক পুংস্তবক দুটো এখানে থাকবে, তাহলে এই ফুলেরই পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে। আবার ধরো এগুলো সব উভলিঙ্গ ফুল, তাহলে এখানে স্ত্রীস্তবক আছে পুংস্তবক দুটোই আছে, কিন্তু তা সত্ত্বেও এখানেও অনেক সময় কি হয় না
এই ফুলের পরাগরেণু এই ফুলের স্ত্রীস্তবকে গিয়ে স্থানান্তরিত, কিন্তু গাছটা কিন্তু একই রইল। এই ঘটনাটা হচ্ছে স্বপরাগযোগ, অর্থাৎ কোনো ফুলের পরাগরেণু একই ফুলের অথবা একই উদ্ভিদের অন্য ফুলে স্থানান্তরিত হওয়ার যে ঘটনা সেটা হচ্ছে স্বপরাগযোগ। নিশ্চয়ই বুঝতে পেরেছো স্বপরাগযোগ কী। তাহলে একই উদ্ভিদের একই ফুলে বা একই উদ্ভিদের অন্য ফুলে, এটা কিন্তু বাইরের কোনো উদ্ভিদের সঙ্গে কোনো কানেকশন নেই। একই উদ্ভিদের মধ্যে যা কিছু ঘটছে, হয় একই ফুলে ঘটছে, নাহলে একই উদ্ভিদের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে যে ঘটনা সেটা হচ্ছে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। হলো কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা স্বপরাগযোগ দেখব, সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ দেখব আমরা। ধরো সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী উদ্ভিদে দেখব শিম, টমেটো, দোপাটি, শেয়ালকাটা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি স্বপরাগযোগ ঘটে। এই স্বপরাগযোগ ফুলের বা কিছু বৈশিষ্ট্য আছে। এটা কেবলমাত্র কি হয়, বৈশিষ্ট্যগুলো একটু লিখি। এরা কেবলমাত্র উভলিঙ্গ ফুলেই ঘটবে। উভলিঙ্গ না হলে তো হবে না, তাই না? উভলিঙ্গ ফুলেই স্বপরাগযোগ ঘটবে। একই বা নিকটবর্তী ফুলের মধ্যে ঘটে বলে এখানে নিষেকের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। নিষেকের সম্ভাবনা অনেক বেশি। আর কি হয় না, এই একই ফুলের মধ্যে এই যে স্বপরাগযোগ ঘটছে, একই ফুলের মধ্যে যখন ঘটছে তখন এই ঘটনাটাকে বলা হয়, একই ফুলের মধ্যে স্বপরাগযোগ ঘটনাটাকে বলা হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি। আর একই উদ্ভিদের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে, এই ফুলটা থেকে এই ফুলটা, একে বলা হয় গেইটেনোগ্যামি। এই টার্মগুলো জেনে রাখবে। গেইটেনোগ্যামি। অনেকে এটাকে ইতর পরাগযোগ বলে থাকেন, যেহেতু দুটো আলাদা আলাদা ফুলে হচ্ছে কিন্তু উদ্ভিদটা একই উদ্ভিদের মধ্যে হচ্ছে, তাই বর্তমানে এটাকে স্বপরাগযোগই বলা হয়। তাহলে একই উদ্ভিদের একই ফুলের মধ্যে হলে তখন তাকে অটোগ্যামি, একই উদ্ভিদের দুটি আলাদা আলাদা ফুলের মধ্যে হলে তখন তাকে গেইটেনোগ্যামি বলা হয়। স্বপরাগযোগে সাধারণত কোনো বাহকের প্রয়োজন হয় না। এক ফুল থেকে আর এক ফুলে যেতে গেলে সাধারণত বাহকের প্রয়োজন হয় না। আর কি হয়, একই গাছের ফুলের মধ্যে তাহলে বাহক প্রয়োজন হয় না, বাহক লাগে না। আর কি হয়, একই গাছের ফুলের মধ্যে ঘটে বলে অপত্যের মধ্যে কোনো প্রকরণ সৃষ্টি হয় না। কি হয় না, না কোনো প্রকরণ সৃষ্টি হয় না। এগুলো মোটামুটি স্বপরাগযোগের বৈশিষ্ট্য। তাহলে স্বপরাগযোগ বোঝা গেছে। এবার আমরা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ কী সেটা জানব। এরপরে হবে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ কিভাবে হবে না, এক্ষেত্রে কি হবে আমি বলেছি, এটা একলিঙ্গ ফুলের ক্ষেত্রে হয়, তাই তো? তাহলে ধরো একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের ফুল আছে অনেক, আর একটা উদ্ভিদ তার এখানে ফুল আছে। তো একলিঙ্গ উদ্ভিদ মানে কি, এই উদ্ভিদের ফুলগুলো কি হবে, হয় এগুলো সব পুং ফুল হবে, এগুলো হবে হয়তো স্ত্রী ফুল, তাই তো? তার মানে কি, একটা জায়গায় পুংস্তবক রয়েছে, একটা জায়গায় স্ত্রীস্তবক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হয় না, ইতর পরাগযোগের ক্ষেত্রে যে কোনো ফুলের পরাগরেণু ওই একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডে যখন স্থানান্তরিত হয়
তখন তাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কখন বলবো? যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের, ধর একটা আম গাছ, এটা নিশ্চয়ই আম গাছের সাথে পলিনেশন ঘটাতে হবে, আম গাছের সাথে জাম গাছের হবে না, একই প্রজাতির গাছের মধ্যে। অর্থাৎ এই পুং ফুল থেকে পরাগরেণু এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে যদি পড়ে, তাহলে একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদে গিয়ে পরাগরেণু এর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই স্থানান্তর হতে গেলে বাহকের লাগবে, নিজে নিজে চলে যেতে পারবে না। তো এই পলিনেশনটাকেই বলা হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। তাহলে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি না, অবশ্যই এটা কি হতে হবে না, ফুলগুলো, আর তার আগে বলি উদাহরণটা বলি, পটল, কুমড়ো, চাঁপা, তাল, এই সমস্ত একলিঙ্গ যে ফুল আছে তাদের ক্ষেত্রেই এই ক্রস পলিনেশন ঘটে। তাহলে এর যে বৈশিষ্ট্য সেগুলো কি হবে না, এটা কেবলমাত্র একলিঙ্গ ফুলের ক্ষেত্রেই ঘটবে। দুই কি হবে না, একলিঙ্গ ফুলের ক্ষেত্রে ঘটবে। দু নম্বর হচ্ছে এই ফুলগুলিতে কি হয়, মানে বিষম পরিণতি দেখা যায়, অর্থাৎ পুরুষ ফুল আগে পরিণত হয়, আবার কিছু ক্ষেত্রে স্ত্রী ফুল আগে পরিণত হয়। ঠিক আছে, তাহলে বিষম পরিণতি, অর্থাৎ কোনো ক্ষেত্রে পুরুষ ফুল আগে পরিণত লাভ করে, আবার কিছু ক্ষেত্রে স্ত্রী ফুল আগে পরিণত হয়। এক ফুল থেকে অন্য ফুলে পরাগ রেণু স্থানান্তরণের জন্য কি দরকার? বাহকের প্রয়োজন হয়, অবশ্যই বাহকের প্রয়োজন হবে। আর কি হবে না, দুটি একই প্রজাতির উদ্ভিদের মধ্যে হবে, অর্থাৎ প্রজাতি দুটো একই হতে হবে, একই প্রজাতির উদ্ভিদের মধ্যে হয়। আর যেহেতু দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে আলাদা আলাদা গাছের মধ্যে প্রকরণ ঘটছে, তাই এক্ষেত্রে কি হয় যে এক আলাদা আলাদা প্রজাতির মধ্যে পলিনেশন ঘটছে, তাই এখানে প্রকরণের সম্ভাবনা প্রবল, তাই না? যেহেতু দুটো চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা এখানে, তাই না? তো এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য ক্রস পলিনেশনের ক্ষেত্রে। এবার এখানে দেখেছি আমরা বাহকের প্রয়োজন, এই বাহকগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কি কি বাহক লাগে এবং স্বপরাগযোগের কী সুবিধা, অপরাগযোগের ইতর পরাগযোগের কী সুবিধা, এর কী অসুবিধা, ওর কী অসুবিধা, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, দেখো স্বপরাগযোগ, যে স্বপরাগযোগ, তো এই স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয়, সুবিধা হচ্ছে কি, এক হচ্ছে কোনো, এগুলো সব সুবিধা করছি আমরা, বাহকের প্রয়োজন হয় না, একটা বিরাট সুবিধা, বাহকের প্রয়োজন হয় না। আর কি সুবিধা হতে পারে না, একই প্রজাতির ফুলের মধ্যে এই বৈশিষ্ট্য হওয়ার জন্য প্রজাতির যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা বজায় থাকে, অর্থাৎ যে অপত্য তৈরি হয়, অপত্যটা জনিত্রীর ব্লুপ্রিন্ট হয়, অর্থাৎ মাতৃ আর অপত্যের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, অর্থাৎ আমরা সেই ভ্যারাইটিটা একই রকম ধরে রাখতে হবে, প্রজাতির মধ্যে জনিত্রীর বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ প্রজাতির মধ্যে বা অপত্যের মধ্যে জনিত্রীর বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ কি হয় না, এখানে মাতৃ আর অপত্যের মধ্যে কোনো পার্থক্য, সম বৈশিষ্ট্য সম্পন্ন আমরা উদ্ভিদ পাব। তাহলে এগুলো হচ্ছে এর সুবিধা স্বপরাগযোগের। এবার স্বপরাগযোগের অসুবিধাতে আসি। এই দুটো হচ্ছে সুবিধা, একটা হচ্ছে বাহকের প্রয়োজন হয় না, আর একটা হচ্ছে প্রজাতির জনিত্রীর বৈশিষ্ট্য বজায় থাকে, জনিত্রীর বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ মাতৃ এবং অপত্য একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়।
এবার অসুবিধাতে আসছি। অসুবিধা কি না, এক্ষেত্রে স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। উৎপন্ন অপত্য উদ্ভিদে কি হয়, দুর্বল প্রকৃতি হওয়ার জন্য প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না। এখানে বাহকের প্রয়োজন হয় না, সেই জন্য গাছগুলো প্রথমে হচ্ছে দুর্বল প্রকৃতির হয়। দুর্বল প্রকৃতির হওয়ার জন্য এরা কি হয়, পরিবেশে মানিয়ে নিতে পারে না, প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না। কীরকম পরিবেশে না, প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না। আর কি অসুবিধা হয় না, বাহকের অনুপস্থিতির জন্য যে ফল বা বীজ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে, ফল হচ্ছে অনুন্নত প্রকৃতির হয়। ফল কীরকম হয় না, অনুন্নত প্রকৃতির হয়। আর কি অসুবিধা আছে না, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীব তৈরি হয় না। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব আমরা এখানে পাবো না, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিন্তু পায় না। আবার কি হয়, এই যে নতুন বংশধর উৎপন্ন হলো অপত্য, এরা বললাম প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না, অর্থাৎ এদের অভিযোজন ক্ষমতা কম থাকে। কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হচ্ছে অভিযোজন ক্ষমতা। এদের অভিযোজন ক্ষমতা একদমই থাকে না, প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না। আর কি হয় না, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়। অঙ্কুরোদ্গম ক্ষমতা কি হয়, কমে যায়। আর অপত্য উদ্ভিদের মধ্যে অনাক্রম্যতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার, খুব রেজিস্ট্যান্স পাওয়ার খুব কম থাকে। অনাক্রম্যতা কি হয়, ভীষণ কম হয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি না, স্বপরাগযোগের মধ্যে কি অসুবিধা। স্বপরাগযোগের অসুবিধাগুলো হচ্ছে এইগুলো: দুর্বল প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না, ফলগুলো অনুন্নত হয়, নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয় না, নতুন বৈশিষ্ট্য, অভিযোজন ক্ষমতা অনেক কম থাকে, অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক কম থাকে, অনাক্রম্যতা অনেক কম হয়। বেশ, এবার আমরা ক্রস পলিনেশনের সুবিধা অসুবিধাগুলো দেখব। এবার আমরা ক্রস পলিনেশনের অসুবিধা দেখব আগে, তারপরে সুবিধা দেখব। তাহলে এর অসুবিধা কি, এর প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে কি না, বাহকের ওপর মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, অর্থাৎ বাহকের ওপর নির্ভর করে থাকতে হয়, তাই না? যতক্ষণ না বাহক এই ফুলের পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম পরাগযোগ ঘটা সম্ভব নয়। তাহলে এটা একটা বিরাট বড় অসুবিধা। কারণ কি, এই বাহকের ওপর নির্ভরশীলতা থাকার জন্য নিষেকটা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু আমরা সেলফ পলিনেশনের ক্ষেত্রে দেখেছি নিষেকের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এখানে বাহকের ওপর নির্ভর করতে হয়, যার ফলে নিষেকের সম্ভাবনা অনেক কমে যায়। আর কি হয় না, পরাগরেণুর অনেক অপচয় ঘটে। পরাগরেণুর অপচয় ঘটে, তাই তো? এইগুলো হচ্ছে এর অসুবিধা। এছাড়া আর একটা অসুবিধা আছে যে বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগ ঘটার ফলে, আগে যেমন বলেছিলাম, প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। এক্ষেত্রে প্রজাতির কি হয়, বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, বজায় থাকে না।
প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। আর কি হয়, জনিত্রীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ জনিত্রীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থাকে না। অর্থাৎ কি 4 নম্বর কি 4 নম্বর বৈশিষ্ট্য যে জনিত্রীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না। জনিত্রীর বৈশিষ্ট্য কি হয়, নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় না। হলো, তাহলে এইগুলো হচ্ছে ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি কি অসুবিধা আমরা পেলাম। বাহকের ওপর নির্ভর করতে হয়, পরাগরেণুর অপচয় ঘটে, প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়, আর জনিত্রীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না। এগুলো হচ্ছে ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি অসুবিধা। এবার ক্রস পলিনেশনের এত অসুবিধা থাকা সত্ত্বেও এর অনেক কিন্তু সুবিধাও আছে। সেই সুবিধাগুলো কি সেগুলো আমরা এখন জানব। তা ক্রস পলিনেশনের সুবিধাগুলো কি কি? ক্রস পলিনেশনের সুবিধা কি না, এর সুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পায়। প্রথমেই যেটা পায় সেটা হচ্ছে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা অপত্য যাই বলবে, নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ আমরা পাই। আর কি পাই না, অপত্য উদ্ভিদগুলি সবাই খুব সবল হওয়ার জন্য প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে। অর্থাৎ এরা প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে। কী করে? প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে। এরা খুব সবল হয়, মানিয়ে নিতে পারে। আর কি করতে পারে না, উন্নত মানের হওয়ার জন্য এদের ফল ও বীজ উন্নত হয়। ফল ও বীজ উন্নত মানের হয়। ফল ও বীজ কী হয়? প্রচুর উন্নত মানের হয়। আর কি হয় না, এদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকে। অর্থাৎ এরা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বেশি হয়। এদের রোগ প্রতিরোধী ক্ষমতা কি হয়? রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি হয়, ক্ষমতা বেশি থাকে, রোগ প্রতিরোধী ক্ষমতা বেশি থাকে। আর কি হয় না, 5 নম্বর বৈশিষ্ট্য বলবো, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায়। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক বেশি হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি না আমাদের ক্রস পলিনেশনের কি সুবিধা। ক্রস পলিনেশনের সুবিধা পেলাম, নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পায়, প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে পারে, ফুল ও বীজ অনেক উন্নত মানের হয়। আর কি হয়? রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি হয়। এছাড়াও বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক বেশি হয়। এবার আমরা কি জানবো না, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের ক্ষেত্রে কি তাই পার্থক্য কি পেলাম না, এখান থেকে আমরা পার্থক্য বলে দিতে পারবো। স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, আর ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। স্বপরাগযোগের ক্ষেত্রে কি বলতে পারবো? রেণুর অপচয় কম হয়, এখানে রেণুর অপচয় যথেষ্ট হয়। আর কি বলবো? স্বপরাগযোগের ক্ষেত্রে উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটে বলে, একই উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটে বলে অপত্যের মধ্যে কি হয়, নতুন কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রকরণের সৃষ্টি হয় না। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হয় বলে এখানে কিন্তু প্রকরণের সম্ভাবনা অনেক বেশি বা প্রকরণের উদ্ভব হয়। এটা যে স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য হিসেবে আমরা বলতে পারি। সুবিধা অসুবিধাগুলো জানলেই আমরা পার্থক্যটা বলতে পারবো। এবার যেটা আসবো সেটা হচ্ছে যে ইতর পরাগযোগের ক্ষেত্রে যে সমস্ত বাহকের প্রয়োজন হয় সেই বাহকগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, প্রথম যে বাহকটার কথায় আসবো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বায়ু। বায়ুর দ্বারা কি হয়, পরাগরেণু কি হয় না উড়ে গিয়ে স্ত্রী ফুলের মধ্যে গিয়ে পড়ে। তো এই বায়ুর মাধ্যমে যে পরাগযোগ ঘটে তাদেরকে, সেই সমস্ত ফুলগুলোকে বলা হয় বায়ু পরাগী, বা ইংরাজি নামগুলো জেনে রাখতে হবে।
অ্যানিমোফিলি বলা হয়। অ্যানিমোফিলি, তাদেরকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলতে পারি ধান। অ্যানিমোফিলি কি না, যে সমস্ত ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাদের বায়ু পরাগী বা অ্যানিমোফিলি বলা হয়। যেমন হচ্ছে ধান। এই ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল, ক্ষুদ্র হয়, ফুলে মুকুরন্দ থাকে না। নাম্বার 2 যে বাহকটার কথা বলবো সেটা হচ্ছে জল। জলের মাধ্যমে যে পরাগযোগ ঘটে তাকে জলপরাগী ফুল বলবো বা বলা হয় হাইড্রোফিলি। তাহলে জলের মাধ্যমে যে পরাগযোগ হয় তাকে বলা হচ্ছে হাইড্রোফিলি। এক্সাম্পল হচ্ছে পাতা ঝাঁঝি হলো। এরপরে আসছি পতঙ্গ। পতঙ্গের সাহায্যে যে ফুলের পরাগযোগ ঘটে এটা আমরা জেনে থাকি। সাধারণত বিভিন্ন মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন ধরনের পিঁপড়ে এরা সময় কী করে না ফুলের পরাগরেণু স্ত্রী ফুলে গিয়ে ফেলে। তো এই ধরনের যে পরাগযোগ তাকে পতঙ্গ পরাগী ফুল বা এন্টোমোফিলি বলা হয়। উদাহরণ হচ্ছে আম গাছের ক্ষেত্রে পতঙ্গ পরাগী দেখেছি আমরা। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে পাখি। পাখির সাহায্যে যে সমস্ত ফুলের পরাগযোগ ঘটে তাদেরকে বলা হয় যে পক্ষী পরাগী ফুল বা অর্নিথোফিলি বলা হয়। অর্নিথোফিলি। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হচ্ছে শিমুল। তো দেখো যে বাহকগুলোর প্রয়োজন হয় সেই বাহকগুলো কি? বায়ু, জল, পতঙ্গ, পাখি। তাহলে এদের দ্বারা যে ফুলের ঘটে তাদেরকে বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী এবং বায়োলজিক্যাল টার্মে অ্যানিমোফিলি বলা হয় বায়ুর দ্বারা, জলের দ্বারা বলা হয় হাইড্রোফিলি, পতঙ্গ হচ্ছে এন্টোমোফিলি, পাখি হচ্ছে অর্নিথোফিলি। আর এদের এক্সাম্পল এবং এই ফুলগুলোর একটু একটু বৈশিষ্ট্য তোমাদের বইয়ে আছে, সেগুলো তোমরা পড়ে রাখবে। তাহলে পরের দিনে তোমাদের এইগুলো পড়া রইলো। এগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেটা হচ্ছে স্বপরাগযোগ কাকে বলে, ইতর পরাগযোগ কাকে বলে, পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগের সুবিধা, ইতর পরাগযোগের সুবিধা, স্বপরাগযোগের অসুবিধা, ইতর পরাগযোগের অসুবিধা, স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য, আর বিভিন্ন ধরনের বাহক তাদেরকে বাহক দ্বারা যে পরাগযোগ ঘটে তাদের কি বলে এবং তাদের প্রত্যেকটার উদাহরণ এগুলো পড়ে খাতায় লিখে আমাকে সেন্ড করবে।